আসসালামু আলাইকুম। আমি এমডি মাহমুদুল হাসান, অ্যাকমি কোচিংয়ের পক্ষ থেকে আজকেও আমাদের ম্যাথ ক্লাস হবে। আজকে আমাদের টপিক ছিল পরাবৃত্ত। গতকাল আমি পরাবৃত্তের ফর্মুলাগুলো দেখিয়েছি। আজকে পরাবৃত্তের ম্যাথগুলো কমপ্লিট করব ইনশাল্লাহ। সব ম্যাথগুলো ইনশাল্লাহ আজকেই কমপ্লিট হবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখবা। 10টা বাজতে হয়তো বা 1-2 মিনিট বাকি থাকতে পারে, আমি তারপরেই শুরু করব। তার ভিতরে সবাই লাইভে চলে আসুক। আমরা ফার্স্টে কথা বলি নাই, এজন্য তখন সাউন্ড ছিল না, এখন সাউন্ড আছে, কথা বলতেছি, সমস্যা নাই। আমি 1-2 মিনিট থেকে ইনশাল্লাহ শুরু করব, 1-2 মিনিট পর থেকে। থ্যাংক ইউ সাদ্দাম ভাই। আলহামদুলিল্লাহ 10টা বাজে, হয়তো কারো ঘড়িতে 1-2 মিনিট স্লো থাকতে পারে, কিন্তু আমার এখানে 10টা বাজে। আমি শুরু করলাম। প্রথমে আমরা এক্সাম্পল 2টা দিয়ে আজকে শুরু করব। তো সবাই খেয়াল করো, এখানে এক্সাম্পল 2তে বলা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 8px পরাবৃত্তের। তোমাদের বইতে কিন্তু অধিবৃত্ত লেখা আছে, এখানে কিন্তু পরাবৃত্ত হবে। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো যখন পরাবৃত্তটি 4,-8 বিন্দু দিয়ে অতিক্রম করে। সলিউশন খেয়াল করো, আমি লিখছি তাহলে এই পরাবৃত্তটি ওয়াই স্কয়ার ইকুয়াল 8px, এটা পি এর ভ্যালুটা আমাদের লাগবে। px পরাবৃত্তটি 4,-8 বিন্দু দিয়ে অতিক্রম করিলে কি হবে? একটা বিন্দুতে প্রথমটা x এর মান, পরেরটা y এর মান এখানে বসিয়ে দেই আমরা। তাহলে y এর জায়গায় বসবে -8, স্কোয়ার থাকার কারণে স্কোয়ার হবে, ইকুয়াল 8p থাকলো, ইন্টু কত থাকবে আমাদের? এই যে 4, x এর জায়গায় কত বসবে? 4 বসবে। তাহলে দেখো তোমরা এখানে কত, 64, 4 কত, 32p, অতএব p ইকুয়াল 2। যদি 32 এ সাইড যায় তাহলে p ইকুয়াল 2 দাঁড়াবে। এখন p এর মান আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেব। y স্কয়ার ইকুয়াল 8px, y স্কয়ার ইকুয়াল 8 ইন্টু p এর জায়গায় 2 বসালাম, ইন্টু x, বা y স্কয়ার ইকুয়াল 60x, এত দাঁড়ায়। এখন দেখো x এটা দাঁড়াইছে, এই ইকুয়েশনটাকে আদর্শ ইকুয়েশনের সাথে কম্পেয়ার অলওয়েজ। তাহলে খেয়াল করো y স্কয়ার ইকুয়াল 4ax, তাহলে ওই টাইপে ভাঙিয়ে নিতে হবে। তাহলে আমরা এভাবে নিব, y স্কয়ার টু 4 ইন্টু 4, 4 16 হবে x। এই ইকুয়েশনটাকে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, খেয়াল করো y স্কয়ার ইকুয়াল 4ax, এর সাথে তুলনা করি, এর সাথে তুলনা করি, তাহলে এখানে বড় হাতের y ইকুয়াল ছোট হাতের y লেখা যায়। এই যে এই ইকুয়াল তো 4 লেখা যায়, দেখো এই 4 এই, আর এই ছোট হাতের x ইকুয়াল বড় হাতের x, এই যে বড় হাতের x ইকুয়াল ছোট হাতের x, এটা লেখা যায়। এখন আমার কোশ্চেনে কি বলছে? বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখানে কোশ্চেনে আমাদের বলা হয়েছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রিক স্থানাঙ্ক। আমি বারবার কিন্তু এই প্রশ্ন দেখাতে পারবো না, তোমরা একবার দেখে এটা একটু মনে রাখবে, কারণ ক্যামেরা যদি বারবার ঘোরানো হয় তো তোমাদের দেখতে প্রবলেম হবে। প্রশ্ন একবার দেখবে অথবা প্রশ্নটা তোমরা লিখে নেবে, তা নাহলে বারবার ক্যামেরা ঘোরানো সম্ভব। তাহলে এখানে খেয়াল করো, আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক স্থানাঙ্ক নির্ণয় করব। আমি কাল একটা শর্টকাট ফর্মুলা বলেইছিলাম যে যার
পাওয়ারটা কম থাকবে তার সাথে যতটুকু থাকবে ততটুকু আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখানে খেয়াল করো এই লাইনটাই এক্স, এই যে 16, তাহলে 16 হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কিন্তু তোমরা যদি ভেঙে করতে চাও তাহলে করতে পারছো না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র যে আমরা কি জানি 4a, 4 লিখলাম, এখানে a এর যে ভ্যালুটা সেটা আছে আবার 4, তাহলে কত হলো 16। এটা তোমাদের অ্যান্সার। কেউ যদি এখান থেকে শর্টকাট একবারেই 16 লিখো করবে। এখন দেখো উপকেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করব। এখন আমরা কি করব? উপকেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করব। উপকেন্দ্রে স্থানাঙ্ক, উপকেন্দ্রে স্থানাঙ্ক। তো উপকেন্দ্রে স্থানাঙ্ক লেখার সময় খেয়াল করতে হবে আমার এই পরাবৃত্তটি কোন অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষ নয় অক্ষ। যদি বলো কেন, তাহলে যে অক্ষের উপর অবস্থিত হবে, এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই ইকুয়াল 0 হবে, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স হলো 0 হবে। এজন্য তোমাকে খেয়াল করতে হবে। তাহলে আমরা দেখি ওয়াই এর পাওয়ারটা বেশি, এক্স এর পাওয়ার কম, যার পাওয়ার কম তার উপর অবস্থিত, তাহলে এক্স এর অবস্থিত এখানে। তাহলে ওয়াই এর এ কমা 0, এখানে এ হলো এক্স এর ভ্যালু, তাহলে বড় হাতের এক্স ইকুয়াল এ, বড় হাতের এক্স ইকুয়াল ছোট হাতের এক্স লেখা যায়, ইকুয়াল এ ভ্যালু কত 4 এটা, এবং ওয়াই এর ভ্যালু কত, বড় হাতের ওয়াই ইকুয়াল 0, বড় হাতের ওয়াই ইকুয়াল কত লেখা যায়, ছোট হাতের ওয়াই ইকুয়াল 0। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 4,0। এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ম্যাথটা এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেল। আমি আরেকবার বুঝাই, তারপর তোমাদের কমেন্টস থাকলে কমেন্টস করবে। আমি এখন খাতা নাড়াবো, সমস্যা নাই। খেয়াল করো তোমরা, প্রথমে ম্যাথটা বলো ওয়াই স্কয়ার ইকুয়াল 8px পরাবৃত্তের লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো যখন পরাবৃত্তটি 4,-8 বিন্দু দিয়ে অতিক্রম করে। প্রথমেই খেয়াল করো আমার এই ইকুয়েশনটাই পি এর ভ্যালুটা নাই, প্রথমেই টার্গেট পি এর বের করে নিতে হবে। তারা বলেই দিয়ে দিছে যে 4,-8 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমি এই পরাবৃত্তের ইকুয়েশনটাকে 4,-8 বিন্দু দিয়ে অতিক্রম করলাম, অর্থাৎ যেটাকে বলা সিদ্ধ করা, ইকুয়েশন সিদ্ধ করা যায়। এই -8 ওয়াই এর জায়গায় বসিয়ে দিলাম, এই 4টা এক্স এর জায়গায় বসিয়ে দিলাম, তাহলে ইজিলি এখানে ক্যালকুলেট করে ভ্যালুটা বের হয়ে গেল। এই পি এর ভ্যালুটা, এই পি এর ভ্যালু আমরা এই ইকুয়েশনে বসালাম। তাহলে খেয়াল করে এখানে কি লেখা যাচ্ছে, ওয়াই স্কয়ার ইকুয়াল 16x। তো এই কম্পেয়ার করব, এজন্য আমরা এটা ভেঙে নিছি, 16 আছে এজন্য আমরা ইজিলি ভাঙতে পারছি। কিন্তু যদি 16 না থাকতো, যে কোনো সংখ্যা থাকতো, তাহলে সেক্ষেত্রে ভাঙার নিয়ম এভাবে, ওয়াই স্কয়ার ইকুয়াল 4 ডিভাইডেড যে সংখ্যা থাকবে সেটা বাই 4। তুমি 16-র ক্ষেত্রে ধরো, তাহলে এই যে 16 ডিভাইডেড 4, তাহলে এর কাটাকাটি যায়। কিন্তু 16 ছোট সংখ্যা, এজন্য ভাঙা যায়, আমি এজন্য এভাবে ভেঙে নিচ্ছি। তোমাদের এখানে 50 থাকতো, তাহলে 4 50 ডিভাইডেড 4 এভাবে ভাঙবা, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এখন ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সাথে তুলনা করলাম, তাহলে বড় হাতের ছোট হাতের ওয়াই লেখা যায়, এই ইকুয়াল 4 লেখা যায়, ছোট হাতের এক্স বড় হাতের এক্স লেখা যায়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি জানি 4a। এই 4 বললাম, এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এখানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। কেউ যদি বলে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করার শর্টকাট ফর্মুলা আছে একটা, যার পাওয়ারটা কম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে হবে তোমরা এখান থেকে খেয়াল করো, এক্স এর পাওয়ার কম, এক্স এর পাওয়ার কম, এর সহগ কত 16, এজন্য 16 লিখতে পারে একবারে। উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখো এবার, উপকেন্দ্রের স্থানাঙ্ক এই পরাবৃত্তটি অবস্থিত কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর, এজন্য হয়েছে ওয়াই ইকুয়াল 0, a, 0 হয়েছে, এক্স এর ভ্যালু এ আর ওয়াই এর ভ্যালু 0,
এখানে বসিয়ে দিয়েছি, যেটা বেরোছে সেটাই আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। এটা ছিল আমাদের 2 নম্বর ম্যাথটি। এই ম্যাথটিতে কারো সমস্যা থাকলে বলতে পারো। 1 মিনিট। না না, এখন তো ম্যাথ উঠানো যাবে না। ম্যাথ তুমি যতটুকু উঠাতে পারো, আমি তো এত ওয়েট করতে পারবো না ভাই, কারণ তুমি এটার ভিডিও থাকবে, আমাদের সিনিয়র ভাই অনেক কষ্ট করে এটা এডিট করে, সেক্ষেত্রে তুমি ওখান থেকেই নোট করতে পারবে। সরাসরি স্থানাঙ্ক বসানো থেকে একটু 1 লাইন বেশি করলে ভালো, কারণ এখানে 8 মার্কস তো একটু করবা। এখানে পাওয়ার বেশি কার, এক্সের না ওয়াইয়ের? এখানে পাওয়ার বেশিটা হলো ওয়াইয়ের, এক্সের পাওয়ার কম, তাহলে যার পাওয়ার কম তার উপরে অবস্থিত। তাহলে এক্সের উপরে অবস্থিত হলে এক্স অক্ষের উপর ওয়াইয়ের ভ্যালু কত? 0, এজন্য 0 হয়েছে। এটা বারবার বলা হচ্ছে, কালকেও বলা হয়েছে, যে খেয়াল করবা না সে বুঝবা না। আচ্ছা, আর অধিবৃত্ত মানেই পরাবৃত্ত না, তোমাদের বইয়ে মিস্টেক আছে, আমি এক কথা বারবার বলছি, তোমাদের বইয়ে মিস্টেক আছে, অধিবৃত্তের জায়গায় পরাবৃত্ত হবে। আর প্লিজ তোমরা বাংলায় কমেন্টস করো, তা নাহলে তোমাদের লেখা বুঝতে কষ্ট হয়। বাংলিশ লিখো, বানান ভুল করো তোমরা। আরে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল স্মল ওয়াই না লিখে, এগুলো তোমাদের বোঝানোর ক্ষেত্রে, যাতে সবাই বুঝতে পারো। তোমরা পরীক্ষার খাতা যদি এত কিছু না করো তাও তো সমস্যা নাই। এখন আমি শর্টকাটে করলে দেখা যায় তোমরা বুঝতে পারবে না, তখন বিভিন্ন কোশ্চেন করবা। প্রান্ত কুণ্ড তুমি কিছুই বুঝো না ভাই, প্লিজ আবার আগের ক্লাস দেখে আসো ভালোভাবে। আমি অন্য ম্যাথে চলে গেলাম। এখন আমি এক্সাম্পল 3 করব। এক্সাম্পল 3, ওয়াই স্কয়ার ইকুয়াল 8x মাইনাস 8y পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ উপকেন্দ্র যেটাকে বলা হচ্ছে, ও অক্ষ ও নিয়ামকের সমীকরণ, ও অক্ষরেখা এবং নিয়ামক বা দিকাক্ষ যেটাকে বলি আমরা, নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটি যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করা যায় যে অধিকাংশ ম্যাথ তুমি পারবে। এই ম্যাথটি ভালোভাবে খেয়াল করবা, কোটাকে ওয়াই ইকুয়াল আমি কি ধরতেছি, এক্স ইকুয়াল কি ধরতেছি, এটা বুঝলেই অত ইকুয়েশন থেকে তোমরা শীর্ষবিন্দু বলো, উপকেন্দ্র বলো, শীর্ষের সমীকরণ বলো, অক্ষরের ইকুয়েশন বলো, নিয়ামকের সমীকরণ বলো, সবগুলোই তোমরা পারবা ইনশাল্লাহ। তাহলে খেয়াল করো, এখন তোমরা এখানে যে ইকুয়েশনটা আছে, ওয়াই স্কয়ার ইকুয়াল 8x মাইনাস 8y, প্রথমেই আমাদের টার্গেট থাকবে যে কার পাওয়ারটা বেশি। এখানে দেখো ওয়াই এর পাওয়ারটা বেশি, যার পাওয়ার বেশি থাকবে তাকে অলওয়েজ বাম সাইডে রাখবা, তাকে অলওয়েজ কোন সাইডে রাখবো আমরা? রাখবো। আর যার কম থাকবে তাকে আমরা ডান সাইডে রাখবো। তাহলে এখানে ওয়াই এর পাওয়ার বেশি, এজন্য যতগুলো ওয়াই থাকবে সবগুলো ওয়াইকে আমরা প্রথমে কিসে আনবো? বাম সাইডে আনবো। এখানে মাইনাসে এই সাইডে আনলে সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে, ইকুয়াল 8x। এখন খেয়াল করো, এখানে আমরা যে আদর্শ ইকুয়েশন শিখছি সেখানে ছিল ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax, ওখানে শুধু ওয়াইয়ের পর হোল স্কয়ার ছিল, কিন্তু এখানে এভাবে থাকলে হবে না, তোমার টার্গেট থাকা লাগবে ওয়াইয়ের উপরে কীভাবে হোল স্কয়ার আনবা, সেই টার্গেট অনুযায়ী তোমার লেখা লাগবে। তাহলে খেয়াল করো, এখানে তোমার এখানে টার্গেট অনুযায়ী এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র তৈরি করবা, তাহলেই হবে। দেখো এ স্কয়ার প্লাস এখানে 2 ইন্টু এ হলো ওয়াই, বি আর কত দিলে 8 হবে, 4 দিলে, প্লাস বি স্কয়ার মানে 4 স্কয়ার। আচ্ছা, এই বাড়তি নিচি কত? এখানে 4 স্কয়ার মানে কত? 16 নিচি, এই জন্য মাইনাস 16 দিয়ে দিলাম, ইকুয়াল 8x, এটা লিখলাম। তাহলে খেয়াল করো, এখানে
তাহলে খেয়াল করো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এই পর্যন্ত লেখা যায় কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র a প্লাস এখানে b বলতে কত 4 a প্লাস বি তার হোল স্কয়ার, এই -16 আমি যদি এ পাশে পাঠিয়ে দিলে পজিটিভ 16 হয়ে, তাহলে খেয়াল করো এটা হয়ে গেল আমার আদর্শ ইকুয়েশন। তুলনা করলে দেখো এখন y স্কয়ার হয়ে গেছে, এখন y বলতে বোঝাবে y প্লাস 4 কে বোঝাবে, আমাদের ক্যাপিটাল Y ইকুয়াল কি বোঝাবে এই স্মল y প্লাস 4 এটা বোঝাবে আমাদের। কিন্তু এই ক্ষেত্রে যে x ছিল সেই x এর সাথে কিন্তু কোনো সহগ ছিল না, মানে a ছিল 4a ছিল, x আলাদা টার্ম থাকবে আর কি। খেয়াল করে তাহলে x কে যদি ফ্রি করতে চাই তাহলে 8 কে কমন নেওয়া লাগবে, আমি 8 কমন নিলাম, তাহলে x প্লাস 2 থাকে এখানে, এই 8 দুগুণে 16 লেখা যায়। তাহলে খেয়াল করো আমাদের যে ইকুয়েশন y স্কয়ার ইকুয়াল 4ax, x বলতে এখন x প্লাস 2 কে বোঝাচ্ছে, আর 4a তাহলে এখানে 8 আছে, তাহলে 4 ইন্টু 2 দিলে হয়ে গেল 4 4ই থাকলো আর এর ভ্যালু 2 বেড়ে গেল, 4 ইন্টু 2 x প্লাস 2। তাহলে ইজিলি যদি তুমি সমীকরণটা এভাবে ভাঙতে পারো তাহলে তোমার ক্ষেত্রে অনেক ইজি হবে বিষয়টা আর কি। তাহলে এখানে আমরা কম্পেয়ার করব কার সাথে, ওই আদর্শ ইকুয়েশনের সাথে, y স্কয়ার ইকুয়াল 4ax এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করি। তাহলে কিরকম এই ক্যাপিটাল Y ইকুয়াল লিখে রাখছি কি স্মল y প্লাস 4, এর ভ্যালু এখানে কতটা 2 লেখা আছে, আর ক্যাপিটাল X ইকুয়াল লেখা যায় স্মল x প্লাস 2। এই ইকুয়েশন মিলাও দেখি এই ক্যাপিটাল Y ইকুয়াল স্মল y প্লাস 4, এই 4 এই এ 2 লেখা যাচ্ছে, স্মল x প্লাস 2 লেখা যাচ্ছে। এখন আমরা শীর্ষবিন্দু নির্ণয় করব। আমরা সমীকরণে আদর্শ ইকুয়েশন হতে যে সূত্রগুলো লিখছিলাম ওই সূত্র অনুযায়ী সবসময় লিখতে থাকবো, তাদের সাথে কম্পেয়ার করতে থাকবো। তাহলে দেখো আমরা ওখানে শীর্ষবিন্দু কি লিখছিলাম, শীর্ষবিন্দু 0,0 লিখছিলাম। ভালো করে খেয়াল করো ওই সূত্রে গত সেই সূত্রে 0,0 লিখছিলাম, এখন ওর সাথে কম্পেয়ার করব প্রত্যেকটা মানকে, তাহলে আমাদের ইজি হবে বিষয়গুলো। তাহলে এখন এই 0 বলতে কার মান, x এর ভ্যালু, এই 0 বলতে কার ভ্যালু, y এর ভ্যালু। তাহলে দেখো ক্যাপিটাল X ইকুয়াল 0, এখন ক্যাপিটাল X লেখা যায় স্মল x প্লাস 2 ইকুয়াল -2। সেম বাই ক্যাপিটাল Y ইকুয়াল এই যে y ইকুয়াল 0, ক্যাপিটাল ইকুয়াল কি লেখা আছে স্মল y প্লাস 4 ইকুয়াল 0 বা y ইকুয়াল -4। অর্থাৎ আমাদের এখন শীর্ষবিন্দু হবে, আমাদের এই ম্যাথের ক্ষেত্রে শীর্ষবিন্দু কত বেড়েছে, x এর ভ্যালু -2, y এর ভ্যালু -4, এটা বের হয়েছে। সবাই খেয়াল করো এখানে, তাহলে এটাই আমাদের এই ম্যাথের ক্ষেত্রে এটা আমাদের শীর্ষবিন্দু, এটাই আমাদের অ্যান্সার ছিল। এখন এই ম্যাথটা খেয়াল করো, দেখো ম্যাথটাতে বলা ছিল y স্কয়ার ইকুয়াল 8x মাইনাস 8y, পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্র অপেক্ষা এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তো এখানে সাধারণ সবাই y স্কয়ার ইকুয়াল 8x মাইনাস 8y, যার পাওয়ারটা বেশি সময় বাম সাইডে রাখতে হবে, এজন্য 8y কে আমি এই সাইডে নিয়ে চলে আসছি, প্লাস 8y ইকুয়াল 8x। এখন খেয়াল করো এখানে আমাদের আদর্শ ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করতে হয় তাহলে হোল স্কয়ার আনতে হবে y এর উপরে, এজন্য আমরা এই টার্মটা ভেঙে করছি y স্কয়ার প্লাস 2ab, মানে a প্লাস হোল স্কয়ার বসানোর ট্রাই করছি, 2 আর b আর কত হলে 8 হবে, 4 হলে
এজন্য 4 লিখছি, প্লাস এই 16টা আমি বাড়তি নিয়েছি এজন্য পজিটিভ নিয়েছি, এজন্য মাইনাস করে দিছি আবার, ইকুয়াল 8x। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখছি এখানে। এখন এই 8x এ পাশে থাকলো আর মাইনাস 16টা এ পাশে গেলে কি পজিটিভ 16 হয়ে গেল, x ফ্রি করতে হয়, এই x এজন্য একে ফ্রি করতে হয়, এজন্য 8 কমন নিয়ে এভাবে লিখছি। তাহলে দেখো y প্লাস 4 দ্য হোল স্কয়ার ইকুয়াল 8 কে ভাঙিয়ে 4 ইনটু 2 ইনটু x প্লাস 2। কেউ বলতে পারে 8 কে কেন ভাঙলাম, কারণ হলো অবশ্যই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করার জন্য। এখন এর সাথে তুলনা করে দেখো, ক্যাপিটাল Y ইকুয়াল স্মল y প্লাস 4, a ইকুয়াল টু ক্যাপিটাল X ইকুয়াল স্মল x প্লাস 2। এখন শিশুবিন্দু আমরা যে ফর্মুলা শিখেছিলাম যেগুলো, সেগুলোর সাথে কম্পেয়ার করব। শিশুবিন্দু ছিল কি 0,0, ক্যাপিটাল X ইকুয়াল 0 লিখছি, ক্যাপিটাল Y ইকুয়াল 0 লিখছি। এই x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিছি, y এর ভ্যালু এখানে বসিয়ে দিয়ে যে মান আছে এটাই আমাদের শীর্ষবিন্দু। আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। এরপরে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য দেখো, আমি ওই পাশের একটা লাইন আবার এই পাশে লিখতেছি তোমাদের বোঝার সুবিধা। তোমরা পরীক্ষা খাতায় এরকম ডাবল লেখার দরকার নাই। y ইকুয়াল y প্লাস 4 ছিল, a ইকুয়াল 2 ছিল, আর ক্যাপিটাল X ইকুয়াল x প্লাস 2 ছিল। এখন আমাদের যেটা বের করতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সবাই খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফর্মুলা কি ছিল 4, এই 4 বসালাম, এটাই আমাদের অ্যান্সার, ইজিলি এগুলা। এরপরে ছিল কি উপকেন্দ্র, উপকেন্দ্র তো উপকেন্দ্র কি ছিল আমাদের বলো। এখন যেহেতু x অক্ষের উপর অবস্থিত, x এর পাওয়ার কম এজন্য x, তাহলে কি a, 0 এটা হলো x এর ভ্যালু, আর 0টা হলো কার ভ্যালু, 0টা হলো y এর ভ্যালু। তাহলে ইকুয়াল a বা ক্যাপিটাল X আছে x প্লাস 2 ইকুয়াল a এর ভ্যালু কত 2, বা x ইকুয়াল 0 হয়ে যায়। এখন দেখো ক্যাপিটাল Y ইকুয়াল ফর্মুলা কি লেখা আছে 0, বা ক্যাপিটাল Y ইকুয়াল কি লেখা আছে স্মল y প্লাস 4 ইকুয়াল 0, বা y ইকুয়াল -4, অর্থাৎ উপকেন্দ্র দেওয়া আছে 0, -4। এটাই তোমাদের অ্যান্সার। এরপর আছে অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ। আমি বলছিলাম অক্ষের সমীকরণের ক্ষেত্রে যার পাওয়ার বেশি সেটি ইকুয়াল 0। তাহলে তোমরা খেয়াল করো এখানে পাওয়ার বেশি কার ছিল, তোমরা খেয়াল করো এখানে পাওয়ারটা বেশি কার ছিল। এখানে দেখো, দেখো এখানে y এর পাওয়ার বেশি ছিল, y প্লাস 4 তার হোল স্কয়ার ইকুয়াল এই x এর পাওয়ারটা কম ছিল, তাহলে এটা ইকুয়াল 0 হবে। যার পাওয়ার বেশি সেটি ইকুয়াল 0, অর্থাৎ y ইকুয়াল 0। তাহলে দেখো ক্যাপিটাল Y ইকুয়াল 0। এখন ক্যাপিটাল Y ইকুয়াল কি লেখা আছে, ক্যাপিটাল Y ইকুয়াল আবার লেখা যায় স্মল y প্লাস 4 ইকুয়াল 0। এটাই তোমাদের অক্ষরেখার সমীকরণ, এটাই আনসার। এরপরে ছিল কি নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণের ক্ষেত্রে কি ছিল, যার পাওয়ার কম সেটি ইকুয়াল -a। নিয়ামকের সমীকরণের ক্ষেত্রে ছিল যার পাওয়ার কম সেটি ইকুয়াল -a। এখানে এই ইকুয়েশনের ক্ষেত্রে কার পাওয়ারটা কম ছিল, x এর, ক্যাপিটাল X ইকুয়াল -a। তোমরা বলো এখন যে ক্যাপিটাল X ইকুয়াল কি লেখা যায়, স্মল x প্লাস 2 ইকুয়াল মাইনাস এর বসাম এর, তাহলে এখন কি হবে বল,
4 ইকুয়াল 0 হবে, x প্লাস 4 ইকুয়াল 0। এটা আমাদের অ্যান্সার। ম্যাথটি এখানে কমপ্লিট হয়ে গেল। এই পর্যন্ত আরো সমস্যা থাকলে বল, আমি যতদূর করাছি আরো কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাও। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করে জানাও। এই ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে। কারো কোনো সমস্যা দেখতেছি না, হয়তো নেটের সমস্যা দু একজনের, বাট এটা তো আমার কিছু করার নয়। বিন্দু বলো, উপকেন্দ্র বলো, অল টাইম তোমাদের যে সূত্রগুলো লিখে দিচ্ছি গতকাল আমি, ওই সূত্রের সাথে কমে হবে, ওই সূত্রগুলো মনে রাখা লাগবে। কোনটা 0 0 ছিল, কোনটা a,0 ছিল, এগুলো মনে রাখা লাগবে। ওগুলো অনুযায়ী এখানে করতে হবে। তাহলে আমি অন্যতে চলে গেলাম। এখন আমি পরাবৃত্তের ইকুয়েশন নির্ণয় করা শিখবো। এখন শিখছি ইকুয়েশন ছিল, ইকুয়েশন থেকে বিভিন্ন মান, বিভিন্ন ভ্যালু আমি বের করা শিখছি। এখন ইকুয়েশন আমাকে নির্ণয় করতে হবে, সেই ম্যাথগুলো আমি শিখব। সবাই খেয়াল করো তাহলে। এটা এক্সাম্পল 4, এক্সাম্পল 4-এর 1 নাম্বার বলতে পারো তোমরা বইয়ের। ম্যাথটাতে বলা আছে -1,1 উপকেন্দ্র, মানে ফোকাস কি, এবং x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 নিয়ামক বিশিষ্ট, মানে দ্বিকাক্ষ, যেটা নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে সব সময় টার্গেট রাখতে হবে তোমাকে। আমার উপকেন্দ্র লাগবে এবং নিয়ামক লাগবে, এই দুইটা জিনিস হলেই আমি সমীকরণ ডেভেলপ করতে পারবো। আর এই দুইটা জিনিস দেখো এই কোশ্চেনে দেয়া আছে। তার মানে আছে সবচেয়ে ছোট প্রবলেম এটা। সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে ছোট প্রবলেম যেটা, সেটা আমাদের দিছে। সবচেয়ে ছোট প্রবলেম এটা তোমাদের দিছে। তার মানে তুমি খেয়াল করো, আমি যদি ফিগারটা একটু অঙ্কন করি, সবসময় তোমরা একটা ফিগার অঙ্কন করবে, সেই ফিগারের জন্য কোনো মার্ক নাই। ফিগারটা ভুল হোক সঠিক হোক এটা কোনো বিষয় না, তোমার ম্যাথ হোক না, এটাই হলো মূল বিষয়। তার কারণটা হলো ফিগার অনুযায়ী ম্যাথ অঙ্কন করতে গেলে অনেক টাইম লাগবে। এজন্য দেখো আমি একটা ফিগার অঙ্কন করতেছি। এটা আমার পরাবৃত্ত, এর এখানে আমি ধরলাম। এখন অনেকেই বলতে পারো যে ভাই -1,1 -1,1 এর উপকেন্দ্র, কত? -1,1 -1,1টা x এর ভ্যালু, x এর নেগেটিভ দিক অর্থ ছিল। হ্যাঁ, এভাবে আঁকলে তুমি আঁকতে পারো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি সবসময় এক চিত্রের মাধ্যমে ম্যাথগুলো সলভ করব। এজন্য আমি এভাবে তৈরি করতেছি। আসলে চিত্রটা কিন্তু ভুল আছে, চিত্রে কোনো মার্ক নাই। আমি যে চিত্র আঁকতেছি এ চিত্র ভুল চিত্র, এ চিত্রে তোমার কোনো মার্কস নাই, চিত্রের জন্য কোনো মার্কস পাইবে না। আমি চিত্র ওইভাবে অঙ্কন করলে তোমার অনেক সমস্যা হবে, যে কারণে আমি এইভাবে প্রত্যেকটা ম্যাথে এইভাবে চিত্র অঙ্কন করে তোমাদের দেখাবো। আশা করি নিয়ে কেউ কোনো কোশ্চেন করবে না। দেখো উপকেন্দ্র এখানে ছিল আমাদের এস, এখানে এই উপকেন্দ্র এখন দেওয়া আছে -1,1 নিয়ামক, যেদিকে পরাবৃত্ত অবস্থিত তার বিপরীত দিকে ছিল নিয়ামক। এই যে নিয়ামকটা কি দেয়া আছে দেখো, খেয়াল করো। এই নিয়ামক ইকুয়েশন প্রশ্নে দেয়া আছে, এই যে নিয়ামক ইকুয়েশন দেয়া আছে x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, এটা দেয়া আছে। আমি তোমাদেরকে বলেই দিছিলাম যে এর ইকুয়েশন ডেভেলপ করতে এক জিনিস মনে রাখা লাগবে, যে SP ইকুয়াল
পিএম এর পিটা ছিল পরাবৃত্তের উপরে, এখানে ছিল, খেয়াল করো সবাই, এখানে, আর এমটা হলো এখানে। এই পিটা বলছিলাম অলওয়েজ এক্স কমা ওয়াই হবে, পিটা অলওয়েজ এক্স কমা ওয়াই হবে, আর এটা হলো এম মানে নিয়ামকের যে সমীকরণটা এটা। তাহলে আমরা দেখো পরাবৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করব। পরাবৃত্তের সমীকরণটা খেয়াল করো সবাই, যে পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ এটা সবসময় খেয়াল রাখা লাগবে যে এসপি ইকুয়াল পিএম, মানে অলওয়েজ টার্গেটটা এটাই রাখবে, অলওয়েজ টার্গেট রাখতে হবে যে আমার এসটা দরকার হবে, মানে উপকেন্দ্র দরকার হবে, পি এর মান তোমার জানা আছে এবং নিয়ামকের সমীকরণটা দরকার হবে। প্রশ্নে যদি এই দুটো জিনিস দেয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি দেয়া না থাকে তাহলে যে কোনোভাবে তোমাদেরকে বের করে নিতে হবে। আমরা ক্রিটিক্যাল ম্যাথগুলো পরবর্তীতে দেখব, আগে ইজি থেকে ক্রিটিক্যালের দিকে যাই। তাহলে খেয়াল করো আমার এক্ষেত্রে এস এর মানও দেয়া আছে, পির মান অলওয়েজ ধরে নেব এক্স হয়, তার কারণটা হলো এক্স হয় ছাড়া কোনো সমীকরণ গঠিত হয় না। চলক যেটাকে বলে এক্স হয় চলক, ভেরিয়েবল যেটাকে বলো তোমরা, এজন্য এই মান দুটো তোমার খুবই জরুরি, তাই ছাড়া তুমি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে না। তাহলে খেয়াল করো এস আর পি, এই যে এস পির ভিতরে দূরত্ব নির্ণয়ের সূত্র বসবে। আমরা প্রথম অধ্যায়ে যে দূরত্ব নির্ণয়ের সূত্র শিখছি সবারই মনে আছে হয়তোবা। প্রথম অধ্যায়ে দূরত্ব নির্ণয়ের সূত্র, দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল? রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য তার হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য তার হোল স্কয়ার। এটা ছিল দূরত্ব নির্ণয়ের সূত্র, এটা সবাই শিখছো তোমরা। এখন খেয়াল করো এখানে, এখন খেয়াল করো আমি এই x কে x1 ধরলাম, এসপির ভিতরে অলওয়েজ দূরত্ব নির্ণয়ের সূত্র বসবে, এসপির ভিতরে অলওয়েজ দূরত্ব নির্ণয়ের সূত্র বসবে। দেখো দূরত্ব নির্ণয়ের সূত্র বসাইতেছি, এই x কে x1 ধরো, তাহলে x1 মাইনাস x2, মানে এই মাইনাস 1 কে আমি x2 বলতেছি, তাহলে সূত্রের মাইনাস আর এই মাইনাস 1 দুইটা মিলে প্লাস হইল, এই যে x প্লাস y কে y1 বলতেছি, y1 y2 বলতে 1 বোঝাচ্ছে, y2 তার হোল স্কয়ার। এই যে দূরত্ব নির্ণয়ের সূত্র শেষ। ইকুয়াল, ইকুয়াল কি হবে এখানে হলো, একটু কষ্ট করে দেখো, পুরো ক্যামেরা দিয়ে খাতার সম্পূর্ণ ফিগারটা আটকানো করে নিয়ে যাচ্ছে। আমি চিত্রটা একেই বোঝাচ্ছি ভাই, একটু ভালো করে থাকি আমি। এখন কি করো, এখন পিএম যেটা, এই পিএমটা দেখা করে নিয়ে যাচ্ছে না, এই ফিগারটা একটু খেয়াল করো সবাই। এই পিএম দেখো, এই যে পিএম এর মধ্যে অলওয়েজ দূরত্ব নির্ণয়ের সূত্র, মানে লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র বসবে। পিএম এর মধ্যে অলওয়েজ লম্ব দূরত্বের সূত্র বসবে, আর এসপির ভিতরে দূরত্ব নির্ণয়ের সূত্র। লম্ব দূরত্ব কোনটা ছিল তোমাদের খেয়াল আছে? যে ভ্যালুটা থাকে ওই ভ্যালুটা এসে এক্স এর জায়গায় বসবে, আর ওয়াই এর ভ্যালুটা এসে ওয়াই এর জায়গায় বসবে, ডিভাইডেড কি হবে এক্স এর সহগ তার স্কয়ার প্লাস ওয়াই এর সহগ তার স্কয়ার, তার উপরে রুট ওভার হবে। আর লম্ব দূরত্বের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ বোঝা যায়? আচ্ছা খেয়াল করো, পিএম এর ভিতরে অলওয়েজ দূরত্ব নির্ণয়ের সূত্র বসবে। দেখ পি এর ভ্যালু কত, এক্স ওয়াই, আমি মুখে বলতেছি, একটু খেয়াল করো, এই খাতায় কোনো সম্ভব হচ্ছে না, সম্পূর্ণ দেখা যাচ্ছে না। পি এর এক্স এর ভ্যালুটা, পি এর এক্স এর ভ্যালুটা এসে নিয়ামকের সমীকরণে এক্স আছে, এক্স এর জায়গায় বসবে, তো পি এর এক্স এর ভ্যালু এক্স আছে, নিয়ামকের এক্স এর জায়গায় বসলো। পি এর ওয়াইটা এসে নিয়ামকের ওয়াই এর জায়গায় বসবে, নিয়ামকের সমীকরণের ওয়াই এর জায়গায় বসবে, তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই বসলো, বসলো, ডিভাইডেড
এই নিয়ামকের সমীকরণে x এর সহগ 1, তাহলে রুট ওভার 1 তার স্কয়ার প্লাস নিয়ামকের সমীকরণে y এর সহগ কত 1 তার স্কয়ার, এটা। আর এটা হলো লম্ব দূরত্বের সূত্র পাইছি, এটা হবে পজিটিভ নেগেটিভ, এটাই। আর পজিটিভ নেগেটিভ না দিলে তুমি কি করবা, এখানে মডুলাস ইউজ করবা, তাহলেই হবে। মুখের সম্পূর্ণটা আনা সম্ভব হচ্ছে না। এখন খেয়াল করো, এই সমীকরণটা যদি তুমি সলভ করো তাহলে তোমার অ্যান্সার শেষ হয়ে যাবে। আমি সমীকরণের উভয় পাশে বর্গ করে দিলাম, তাহলে তোমরা খেয়াল করো, এখানে যদি আমি অর্থাৎ বর্গ করে দেই, তাহলে এই যে রুটটা আছে এই রুটটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। রুট যদি ভ্যানিশ হয়ে যায়, এখানে ভিতরে কি থাকবে x প্লাস 1 তার হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের যে ফর্মুলা সেটা বসবে। তাহলে বসালে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এখানে আসবে y মাইনাস 1 তার হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলাটা বলে, তাহলে এখানে বসিয়ে দাও a স্কয়ার মাইনাস 2ab প্লাস সেম ভাবে এখানে খেয়াল করো, এই পাশে এখানে পজিটিভ নেগেটিভ আছে, এটাকে যদি বর্গ করা হয় তাহলে কি হবে, পজিটিভ নেগেটিভ উঠে যাবে। তো নেগেটিভ উঠে গেলে আর কি থাকবে, এখানে আছে দেখো x প্লাস y প্লাস 1, তাহলে এদেরকে হোল স্কয়ার হবে প্লাস 1 তার হোল স্কয়ার হবে। আর নিচে কি হবে দেখো, রুট 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে রুট 2 আছে, তাহলে ওই বললে কি ওই রুটটা চলে যাবে, শুধুমাত্র 2 থাকবে। এখন খেয়াল করো তোমরা, আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র তোমরা সবাই জানো, কিন্তু যদি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার থাকে তাহলে ফর্মুলা কি হবে, আমি এখানে নোট আকারে লিখে দিচ্ছি, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, এই ফর্মুলা হবে a b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2c প্লাস 2ca, এই ফর্মুলাটাই এখানে ইউজ করা লাগবে। x প্লাস y প্লাস 1 তার হোল স্কয়ার এখানে ইউজ করে ক্যালকুলেশন করলে তোমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এই যে 2 আছে এ পাশে ডিভাইডেড ভাগে আছে, এটা যদি এ পাশে আনি কি হবে, তাহলে এটা গুণ করে দেই আমি একবারে। আচ্ছা খেয়াল করো সবাই, তাহলে এই 2 দিয়ে এদেরকে গুণ করে দে, তাহলে 2x স্কয়ার প্লাস 4x প্লাস 2 স্কয়ার মাইনাস 4y প্লাস 2, এই যে ইকুয়াল দিলাম। এখন হোল স্কয়ার, এটা a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ফর্মুলা বসিয়ে দিলেই হবে। এখানে a বলতে x, b বলতে y আর c বলতে 1, এই অনুযায়ী তোমরা বসাবা। তাহলে আর প্লাস 1 স্কয়ার মানে 1 একই কথা, প্লাস 2ab তাহলে 2y প্লাস 2bc অর্থাৎ 2y প্লাস 2ca মানে 2x, এটা। এখন তোমরা এটা যদি সাইড চেঞ্জ করে ক্যালকুলেশন করো তাহলে যেটা আসবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। তোমরা সাইড চেঞ্জ করে যেটা আসবে অ্যান্সার হবে। তাহলে দেখো কি কি আসে, দুইটা x স্কয়ার, এর পাশে যদি একটা x স্কয়ার আনি তাহলে x স্কয়ার প্লাস x মাইনাস 6y প্লাস 3 ইকুয়াল 0। এখন যদি এটা সাজাইতে চাই তাহলে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র লিখতে পারো, সেটা তোমরা করলেও করতে পারো হবে, অথবা আরেকটা লাইন বা বাড়তি লিখতে পারো। তাহলে খেয়াল করে এদিকে উপরে একবার এটা যাই। এখন খেয়াল করো, আমি ম্যাথটাকে আবার বোঝাচ্ছি। -1
এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো উপকেন্দ্র লাগবে, আরেকটা নিয়ামকের সমীকরণ লাগবে। এই দুটা জিনিস না থাকলেও কোশ্চেনে যেভাবে সমীকরণ ডেভেলপ করা ইজি হয়ে যাবে। এসপি ইকুয়াল পিএম, এসপির ভিতরে অলওয়েজ দূরত্ব নির্ণয়ের সূত্র বসবে, আর পিএম এর ভিতরে অলওয়েজ লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র বসবে। তোমরা এই সূত্র দুটো আগে থেকেই শিখে আসছো, তো খেয়াল করো আমি এই দুইটা সূত্র এখানে বসিয়ে দিছি। এই যে এই দুইটা সূত্র এখানে দূরত্ব নির্ণয়ের সূত্র এসপির ভিতরে আর পিএম এর ভিতরে লম্ব দূরত্ব বসিয়ে দিয়ে এখানে একটা বাড়তি সূত্র আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, আমি এখানে নোট আকারে লিখে দিছি। পরীক্ষার খাতায় এটা লেখার দরকার নাই, এই লাইনটা লেখার দরকার নাই, এ প্লাস বি প্লাস সি এই সূত্রটা লেখার দরকার নাই পরীক্ষার খাতায়। এভাবে ক্যালকুলেশন করলে যেটা আসবে ওটাই তোমাদের অ্যান্সার। এই ম্যাথটিতে যদি কারো সমস্যা হয়ে থাকে বা আমি যে পর্যন্ত করাইছি আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা একটু কমেন্টসে বলো। লম্ব দূরত্বের ক্ষেত্রে প্লাস মাইনাস বসে, আর প্লাস মাইনাস না দিলে প্লাস দিবা। কিন্তু রনি মাহমুদ, লম্ব দূরত্বের ক্ষেত্রে প্লাস মাইনাস বসে, আর প্লাস মাইনাস যদি তুমি না দিয়ে থাকো তাহলে তুমি মডুলাস দিবা, মডুলাস ইউজ করবা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো ভাই। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ।